বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন আসামিরা। মঙ্গলবার থেকে আশুলিয়া শিল্পাঞ্চলে সব পোশাক কারখানা খোলা থাকবে। মালিক শ্রমিক যৌথ বৈঠকের সিদ্ধান্ত। প্রতি মাসে টিফিনে 10 এবং হাজিরা বোনাসে বাড়তি 225 টাকা যোগ। স্বর্ণার পর এবার বিএসএফ এর গুলিতে ঠাকুরগাঁওয়ে প্রাণ গেল কিশোরের। গুলিবিদ্ধ আরও 2 জন। সীমান্ত হত্যা সব সময় অগ্রহণযোগ্য বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা বৃথা যেতে দেয়া হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রত্যয়। রাষ্ট্র সংস্কারে সবাইকে এক হওয়ার তাগিদ। এবং পাচার করা অর্থ ফেরাতে প্রয়োজনে এফবিআইয়ের সহযোগিতা নেবে দুদক। সব ধরনের সহযোগিতার আশ্বাস মার্কিন গোয়েন্দা সংস্থার। প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর সচিব। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার আনুষ্ঠানিক তদন্ত শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাইয়ে নির্বিচারে গুলিতে নিহত ও আহতদের তথ্য চেয়ে সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান ও জেলা প্রশাসকদের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, বিদেশি আইনজীবীও নিয়োগ দিতে পারবে আসামিরা। এক্ষেত্রে প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না। দীর্ঘদিনের ঝিমিয়ে থাকা ট্রাইব্যুনাল এখন সরব। এরই মধ্যে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিমও গঠন করা হয়েছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। এই মুহূর্তে কিভাবে এগুচ্ছে তদন্ত কাজ তা তুলে ধরতে সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফ করেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। তিনি জানান, প্রাথমিক ধাপে তথ্য সংগ্রহের লক্ষ্যে জেলা প্রশাসক, সরকারি বেসরকারি হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং কবরস্থান কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তথ্য চাওয়া হয়েছে গণমাধ্যমের কাছেও। তদন্তে ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরও সহায়তা চেয়েছেন চিফ প্রসিকিউটর। প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনআইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার, এবং সমন্বয়কদেরকে আমাদের এখানে আহ্বান জানাবো যে সমস্ত তথ্য প্রমাণ আছে এগুলো সংগ্রহের ব্যাপারে তারা কিভাবে আমাদের সহযোগিতা করবেন সেই বিষয়গুলো নির্ধারণের জন্য তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো। বিচারের সবকিছু এভিডেন্স তাজা থাকতেই আমরা তদন্ত শেষ করব এবং সেটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসব। চিফ প্রসিকিউটর বলেন, বিচারের ক্ষেত্রে এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আসামিরা চাইলে বিদেশি আইনজীবীও নিয়োগ করতে পারবেন, তাতে প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না। এই বিচারের পেছনে কোনো রাজনৈতিক অভিলাষ নেই। এটা নিশ্চয়ই ন্যায় বিচার প্রাপ্তির অভিলাষ, ন্যায় বিচার প্রাপ্তির থ্রাস্ট, এবং এই যে আহত নিহত পরিবারের যে কান্না সেইটার প্রতিকার করার প্রয়াস। তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। বিচার শেষ হওয়ার পরে আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষই যেন বলে যে এখানে সুবিচার হয়েছে, কারো প্রতি কোনো অন্যায় করা হবে না, কিন্তু কোনো অপরাধের ছাড়ও কাউকে দেওয়া হবে না। তাজুল ইসলাম আরও বলেন, ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন, সাক্ষ্য দিতেও আগ্রহী। ছাত্র জনতার রক্তের দাগ শুকানোর আগেই বিচার প্রক্রিয়া শুরু করার আশা প্রসিকিউশনের। ধারণা পাওয়াটা খুবই কঠিন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনে হত্যায় জড়িতদের বিচার দ্রুততম সময়ের মধ্যে করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে এসে একথা বলেন তিনি। আমরা যে কাজ শুরু করেছি মাত্র, আমাদের এই প্রচেষ্টা কতদিনে আমরা শেষ করবো জানি না, তবে আমরা চাইব সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করে বিচারের মুখোমুখি করা এবং একটা ন্যায় বিচার, এই যে অপরাধ হয়েছে, মানুষের প্রতি যে জুলুম হয়েছে, সেই অপরাধের একটা সঠিক বিচার যাতে হয়, একজন অপরাধী যাতে পার না পায় সেটাও আমরা নিশ্চিত করার চেষ্টা। একটা বাহিনী অর্গানাইজড ওয়েতে এই ক্রাইমগুলো করেছে, আর এটা হত্যা না গণহত্যা না মানবতা বিরোধী অপরাধ সেটা আদালতে প্রমাণ হবে। বাংলাদেশের যতগুলো হসপিটাল আছে, সরকারি বেসরকারি, কম বেশি সবার কাছেই রোগী গিয়েছে। প্রত্যেকটা হসপিটালেই কিছু না কিছু এভিডেন্স আছে। আমরা সবাইকে অনুরোধ করছি যে যার কাছে যা আছে এভিডেন্স আপনারা সংরক্ষণ করুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে পৌঁছে দিন। আমরা এটাকে কম্পাইল করে এটা বিচারের উপযোগী করার জন্য আমরা কাজ করছি, আমরা এটা করব। সীমান্ত হত্যা দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনের বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে তিনি বলেন, এটি যাচাইয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, তবে সংশ্লিষ্ট দপ্তর চাইলে সহযোগিতা করা হবে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ১৫ বছরের জয়ন্ত কুমার সিংহ নিহত হয় রোববার গভীর রাতে। এর ঠিক এক সপ্তাহ আগে ১ সেপ্টেম্বর মৌলভীবাজারে ১৩ বছরের কিশোরী স্বর্ণা দাস বিএসএফ এর গুলিতে নিহত হয়। শেখ হাসিনার ভারত পলায়ন, ফেনীতে আকস্মিক বন্যার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই সপ্তাহের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে দুই কিশোর নিহতের ঘটনায় প্রতিক্রিয়া তৈরি হয়েছে নানা মহলে। পররাষ্ট্র উপদেষ্টার কাছে সোমবার সাংবাদিকদের প্রশ্ন, ঢাকা দিল্লির বর্তমান সমীকরণ কি? ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখনও এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়। সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মাঝে এটা রিপারকাশন হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বিষয়টি স্পর্শকাতর, যাচাইয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। রাষ্ট্রপতির বিষয় খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয়, শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আপনারা এর মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে। এটা আমার মনে হয় এটা নিয়ে অন্তত নাড়াচাড়া করা আমার কাজ না। এদিকে রোহিঙ্গা ইস্যুতে বছরে ২০,০০০ করে ১০ বছরে ২ লাখ রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্র নিতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। সবার সমর্থন প্রয়োজন হবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। মঙ্গলবার থেকে আশুলিয়া এলাকায় বন্ধ থাকা সব তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিজিএমইএ। প্রশাসন ও শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সোমবার রাত 10:30টার পর এমন সিদ্ধান্তের কথা জানালেন বিজিএমইএ সভাপতি। শ্রমিকদের দাবি মেনে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানান তিনি। প্রশাসন, মালিক, শ্রমিক নেতা আর গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা বৈঠক। অবশেষে সোমবার রাত 10:30টার পর সিদ্ধান্ত এলো, মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক নিয়মেই চলবে সাভার আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। রাজধানীর উত্তরায় বিজিএমই ভবনে জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি মেনে শ্রমিকদের টিফিন ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সবাই ঐক্যমত বসেছি, যেখানে যে ফ্যাক্টরি যেভাবে যে সেকশনে টিফিন দিচ্ছে, ওর সাথে আরও 10 টাকা অ্যাড করতে হবে। রানিং এক্সিস্টিং যেখানে হাজিরা বোনাস যেখানে যেভাবে দিচ্ছে, ওর সাথে আরও 225 টাকা অ্যাড হবে। কোনো বিশৃঙ্খলা থাকবে না। শ্রমিক ভাই বোনেরা তাদের সর্বান্তক সহযোগিতা করবে। আমি আশাবাদী কারখানাগুলি সুন্দরভাবে পরিচালনা হবে। নিয়োগের ক্ষেত্রেও নারী পুরুষ সমান অধিকার পাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আপনারা উৎপাদনে অংশগ্রহণ করেন, উৎপাদন চালিয়ে যান। আমরা সকলে আপনাদের সমস্যার সাথে সম্পৃক্ত থাকব এবং আমরা আমাদের কাজ পরিচালনা করব। এর আগে গেল শুক্রবার দফায় দফায় এমন বৈঠক শেষেও জানানো হয়েছিল, পরদিন থেকে খোলা থাকবে শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ থাকা কারখানাগুলো। যদিও পরবর্তীতে আবারও নানা শঙ্কায় কারখানার চাকা বন্ধ রাখতে বাধ্য হন উদ্যোক্তারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এর আগে দাবি আদায়ে সাভারে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 90টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, সকালে ডিপিজেডের পুরাতন জোনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন লেনি ফ্যাশন পোশাক কারখানার সাবেক শ্রমিকরা। বকেয়া পাওনার দাবিতে এ বিক্ষোভ করেন তারা। শ্রমিকদের অভিযোগ, 4 বছর আগে কারখানাটি বন্ধ করে দিলেও এখনও তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। পাওনা বুঝিয়ে দেওয়ার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শ্রমিক বিক্ষোভের মুখে অন্তত 90টি কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এদিকে পোশাক শিল্প এলাকায় অস্থিরতা তৈরির উস্কানির অভিযোগে নেত্রকোনা থেকে ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয় নর্দান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক। পাওনা আদায়ের জন্য আসছি। আমাদের লেনি ফ্যাশন দীর্ঘ 4 বছর ধরে বন্ধ আছে, কিন্তু ব্যবসার সাথে আমরা অনেকবার মিটিংয়ে বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবসা ফাইনাল কোনো ডেট দেয় না টাকার জন্য। আমাদের যত টাকা পাওনা আছে তার চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে, তারপরে আমাদের টাকা নিয়ে গড়িমসি করা হচ্ছে। একটা কনফার্ম ডেট না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। ইনশাআল্লাহ আমাদের ডেট দেবে, তারপর আমরা এখান থেকে যাব।
রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা বৃথা যেতে দেয়া হবে না, এমন প্রত্যয় জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিভাগ ও জেলা পর্যায়ে তারুণ্যের যাত্রায় তারা বলেছেন, শহীদ ও আহতদের পরিবারের কাছে দায়বদ্ধ সবাই। বৈষম্যহীন নতুন দেশ গড়তে সবাইকে এক হওয়ার আহ্বান সমন্বয়কদের। টেকনাফ থেকে তেতুলিয়া, পাহাড় থেকে সমতল, যে নতুন বাংলাদেশে তারুণ্যের জোয়ার জেগে উঠেছিল, সেই শক্তিতে আজও বলিয়ান ছাত্র জনতা। লাল সবুজের দেশে আর নয় ফ্যাসিজম। নতুন রাষ্ট্র মেরামতে প্রতিটি জেলার শিক্ষার্থীদের দুয়ারে ছুটে চলছেন সমন্বয়করা। গণ আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা, সেই রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। শহীদ কিংবা আহত সব পরিবারের কাছে আন্দোলনকারীরা দায়বদ্ধ বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে ছাত্র জনতার সমাবেশে তুলে ধরা হয় আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রত্যেকের বিচার করা হবে, প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা আইনের আমরা এমন পরিবর্তন আনবো পরে যেই আসুক না কেন ভিন্ন মতকে দমানো যাবে না। এর আগে জেলার পৌর ভাসানী মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ হওয়া শিক্ষার্থীদের পরিবার এবং আহত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় সমন্বয়কের দল। সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। খাগড়াছড়ি টাউন হলে বৈষম্য বিরোধী ছাত্র ও নাগরিকদের মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। এই যে আমাদের সংগ্রামটা, এই যে লড়াইটা, বাংলাদেশ পুনর্নির্মাণ, বাংলাদেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত সেই লড়াই, সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন, কারো কোনো অন্যায় সহ্য করা হবে না জানিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলায় এক থাকারও আহ্বান জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের পক্ষ থেকে। এমনকি নিজের হাতে আইন না তুলে সন্ত্রাসীদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সোপর্দ করারও আহ্বান জানানো হয়। বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে মতবিনিময়ে এই কথা বলেন সমন্বয়করা। এ সময় গণ আন্দোলনে বিজয়ের পেছনে মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশংসা করেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আমি যখন আহত হয়েছি আমাকে ৭১ টিভি সময় টিভি সহ সেখানকার মাঠ কর্মীরা সহ আমাকে সেখান থেকে উদ্ধার করেছে। আমি দুই জায়গায় ডিজেবার গাওয়ার শিকার হয়েছি। এক জায়গা থেকে এইসব মিডিয়া গাড়িতে করে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ অডিটোরিয়ামে মতবিনিময় করা হয়। এ সময় তারা জানান, ফ্যাসিবাদী সরকার পালালেও তার সহযোগীরা এখনো আছে, তাই রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেওয়া হয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে জনসাধারণের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান গাইবান্ধা সংবাদ সম্মেলনে তরুণ নেতারা। এছাড়াও জেলার স্বাধীনতা চত্বরে ছাত্র জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। সুনামগঞ্জেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নতুন রাষ্ট্রে চক্রান্তকারীদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। কনক আজাদ, সময় সংবাদ। যৌক্তিক সময়ে সংস্কার করে নির্বাচন দিতে আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকারের উচিত সংস্কারের রূপরেখা জনগণের সামনে প্রকাশ করা। ভারত এই অঞ্চলে প্রভুত্ব চায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন ও সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার শেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে। বাংলাদেশ সহ এই অঞ্চলে ভারত প্রভুত্ব কায়েম করতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে। এদিকে বিকেলে দলটির লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় এগোতে হবে। যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে হবে গণতান্ত্রিক ব্যবস্থা। মৌলিক যে সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে তার সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করছি।
সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবগুলো সংস্কার, এই মৌলিক সংস্কারগুলো সাধন করে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে মানুষ যে কারণে ভোট দেওয়ার জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, যে আমরা নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের সঙ্গে সব দেশের সরকার প্রধানের সুসম্পর্ক বজায় রাখতে হবে বলেও জানান বিএনপি নেতাকর্মীরা। এটা নতুন কিছু না, রাষ্ট্র সংস্কার মেরামতের বিষয়টা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দলের নীতি নির্ধারণ ও করণীয় বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস সহ দলের সিনিয়র নেতারা। বিগত নির্বাচনে অনেক ক্ষেত্রেই নিয়ম নীতি মানা হয়নি মন্তব্য করে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে একটি নির্ভুল নির্বাচন পরিচালনার জন্য সংস্কারের প্রয়োজন। সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমকে মনিটরিংয়ের আওতায় এনে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। সমাজ যদি মনে করে প্রয়োজন নেই তাহলে আমরা চলে যাব, কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের একটা পরিবেশে পৌঁছাতে হবে, যে পরিবেশের ভেতর দিয়ে আমাদের তো একটা অঙ্গীকার আছে, একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেওয়া। তার জন্য সংস্কার অবশ্যই দরকার। আমার ভোটার রোল রিভিজিট করতে হবে। ভোটার রোলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমার কোড অফ কন্ডাক্ট খুবই খারাপ হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোকে শুধরতে হবে, তাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে তাদের নিজেদের কাঠামোর ভেতরে। এখন শুধু যদি অর্থের শক্তি আর পেশি শক্তি দিয়ে নির্বাচন হতে হয় তাহলে তো আমরা ফিরে গেলাম তো সেই আগের জায়গায়। কারাগারে ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে রাজধানীর বকশীবাজারে অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের সভায় একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, শুধুমাত্র কোটার জন্য দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়নি, এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করার নির্দেশনা দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতের পর গণমাধ্যমে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আন্তঃধর্মীয় সংলাপ, রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা করেন। ভ্যাটিকান সিটির আন্তঃধর্মীয় সংলাপ বিভাগের প্রতিনিধি দল এবং বাংলাদেশের ইসলামী স্কলারদের মধ্যে সংলাপ আয়োজনের প্রস্তাব দেন ভ্যাটিকান রাষ্ট্রদূত। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করছে উল্লেখ করে ডক্টর ইউনুস রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ভ্যাটিকানের সহায়তা কামনা করেন। দেশ থেকে পাচার করা অর্থ ফেরাতে প্রয়োজনে এফবিআই এর সহযোগিতা নেবে দুদক। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। এ বিষয়ে এফবিআই দুদককে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান সচিব। ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকারের 2009 থেকে 2018 সাল পর্যন্ত দেশ থেকে পাচার হয়েছে প্রায় 4 লাখ কোটি টাকা। পাচারের এসব অর্থ ফেরাতে তৎপরতা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বসে নেই দুর্নীতি দমন কমিশন দুদকও। অনুসন্ধান ও তদন্ত কাজ আরও নিখুঁত করতে সহায়তা নেওয়া হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে দুদক কার্যালয়ে বৈঠক করল যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই প্রতিনিধি দল।
দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ এই বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। তবে বৈঠকের পর কোনো মন্তব্য করেনি এফবিআই প্রতিনিধি দল। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। বলেন, দুদকের কার্যক্রম সম্পর্কে জানানো হয়েছে এই মার্কিন সংস্থাটিকে। দেশ থেকে পাচার করা অর্থ ফেরাতে প্রয়োজনে সহায়তা নেওয়া হবে এফবিআইয়ের। এ বিষয়ে সংস্থাটি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান সচিব। কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেয়া, সেটার ক্ষেত্রে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। পাচারকৃত অর্থ কিভাবে উদ্ধার করা যায়, কার্যক্রমে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেই সহায়তা নিবে। এদিকে অর্থ উপদেষ্টা পাচারকৃত অর্থ ফেরানোর বিষয়ে টাস্ক ফোর্স হওয়ার কথা জানালেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পাননি বলেও জানান সচিব। দেশের অর্থ যেন পাচার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তাদের পরিবারের সদস্যদের পুঁজিবাজারে অনিয়ম অনুসন্ধানের নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সোমবার 4 সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে সংস্থাটি। আদেশে বলা হয়, একটি জাতীয় পত্রিকায় অভিযুক্ত 2 শীর্ষ ব্যবসায়ী, তাদের পরিবার ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 60 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই কমেছে মূল্যস্ফীতি। গত জুলাই মাসের তুলনায় আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমেছে 3.25%, যদিও এখনও তা রয়েছে প্রায় 11.5%-এর কাছাকাছি। ভোক্তারা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর গত কয়েকদিনে কিছু পণ্যের দাম কমলেও এখনও বেশিরভাগের দামই নাগালের বাইরে। তবে চাঁদাবাজি কমার পাশাপাশি পণ্য পরিবহন ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকায় নভেম্বর নাগাদ মূল্যস্ফীতির হার সিঙ্গেল ডিজিটে চলে আসবে বলে আশা অর্থনীতিবিদদের। চলতি বছরের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল 14.1%, যা গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম মাস শেষে তা কমে দাঁড়িয়েছে 11.36%, আর সার্বিক মূল্যস্ফীতি 1.17% কমে দাঁড়িয়েছে 10.49%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হালনাগাদ পরিসংখ্যান বলছে, খাদ্য মূল্যস্ফীতি কমলেও কিছুটা বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। এদিকে সাধারণ ভোক্তারা বলছেন, জুলাইয়ের তুলনায় আগস্ট ও সেপ্টেম্বরে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে, তবে অনেক পণ্যের দাম এখনও নাগালের বাইরে। 20 টাকা 10 টাকা করে কমে গেছে অনেক কেজিতে। ডাল, পোলাও চাল, এরপর মুসুরির ডাল, চিনি। এর আগে তো বাড়তি ছিল, এটা কিছুদিনের মধ্যে এই দামটা সমতায় আসছে, বাট এখনো মাছের বাজার বাড়তি বলা চলে। ব্যবসায়ীরা বলছেন, জুলাইয়ে পণ্য সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নিত্যপণ্যের দাম ছিল বাড়তি, তবে এখন তা অনেকটাই স্বাভাবিক, যদিও এখনও অধিকাংশ পণ্যের দাম বাড়তির দিকেই। চাউলে 1 টাকা 1.5 টাকা করে বাড়তি হচ্ছে, এখন কি কারণ সেটা আমরা বুঝতে পারতেছি না। কিছুটা কমছে, চিনির দাম কমছে, আটার দাম কমছে, এলাচির দাম কমছে, জিরার দাম কমছে, কিন্তু সরবরাহ ভালো আছে। এখন সরকার পতন হয়েছে, এরপর অগস্ট মাসে মনে করেন আপনার মুরগির দামটা একটু কমছে। অর্থনীতিবিদরা বলছেন, বন্যা ও পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় আগস্টে প্রত্যাশা অনুসারে মূল্যস্ফীতি কমেনি, তবে চাঁদাবাজি কমায় ও পণ্য পরিবহন ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকায় নভেম্বর নাগাদ মূল্যস্ফীতির হার সিঙ্গেল ডিজিটে নেমে আসার আশা তাদের। মূল্যস্ফীতি আরো অনেকটাই কমে যেতে পারতো, তার কারণ চাঁদাবাজি অনেকটাই কমে গেছে এবং পুরো যে পরিবহন ব্যবস্থা সেটা অনেকটা স্মুথ হয়েছে। খাদ্য মূল্যস্ফীতি কিন্তু প্রত্যাশা অনুযায়ী কমেনি। হোপফুলি এটা হয়তো নভেম্বর আসতেই আমরা দেখতে পাবো যে আসলে আবার সিঙ্গেল ডিজিটে চলে এসছে। এদিকে বাজারে নিত্যপণ্য কিনতে আগস্টে শহরের তুলনায় গ্রামের মানুষকে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। গ্রামের সার্বিক মূল্যস্ফীতি ছিল 10.95% ও খাদ্য মূল্যস্ফীতি ছিল 11.44%, যা শহরে ছিল যথাক্রমে 10.01% ও 11.24%। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি কমে আসছে, তবে সহনীয় পর্যায়ে আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে তিনি বলেন, বাজারে চাঁদাবাজি বন্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। মূল্যস্ফীতি কেন বাড়লো? টাকা ছাপিয়েছেন, 70-60 হাজার কোটি টাকা দিয়েছেন, খরচ করে, এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে
উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। তো চাঁদাবাজি বন্ধ করে, চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে। যারা চলে গেছে তাদের বলে আরো শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে, তো আর সহযোগিতা লাগবে। মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে আর ড্রেজার ঢোকানো যাবে না। পরিদর্শনে গিয়ে প্রশাসনকে এমন নির্দেশ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিল রক্ষায় অবৈধ আবাসন ব্যবসা বন্ধে নেওয়া হবে সর্বোচ্চ ব্যবস্থা। পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল আড়িয়ল বিল। এর বেশিরভাগই বর্ষার পানিতে টইটুম্বুর থাকলেও শীতকালে বিস্তীর্ণ শস্য ক্ষেতে পরিণত হয়। কিন্তু এই অঞ্চলের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত এই বিলকে নানাভাবে বিনষ্ট করে চলছে স্বার্থান্বেষী মহল। তাই আড়িয়ল বিল রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে ছুটে আসেন শ্রীনগরের কৃতি সন্তান শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ঘুরে দেখেন বিলের জীববৈচিত্র্য। বালু ফেলে দখলের চেষ্টা না করা হয়, যেন সাইনবোর্ড লাগিয়ে দখলের চেষ্টা না করা হয়, যেন চাপ দিয়ে ভয় দেখিয়ে দখলের চেষ্টা করা না হয়। কারণ আপনারা জানেন এখানকার যারা একসময় অন্যায় প্রভাব প্রতিপত্তির মালিক ছিলেন তারাই কাজটা করেছে। এর আগে শ্রীনগর উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। বিল বাঁচাতে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত তদারকির নির্দেশ দেন পরিবেশ উপদেষ্টা। ড্রেজার যেন আড়িয়াল বিলে আর না আসে, আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনি নিয়মিত তদারকি করবেন। আপনার এখানে আপনি বলে দেন যে আড়িয়াল বিলের 14,000 জায়গায় কোনো আবাসন শিল্প হবে না। আড়িয়ল বিল রক্ষায় উপদেষ্টাদের উদ্যোগে খুশি স্থানীয়রা। সরকারের কাছ থেকে এটা বিল হিসাবে ঘোষণা আসা দরকার। যদি বিল হিসাবে ঘোষণা আসে তাহলে সরকারের অনেক সিদ্ধান্ত আছে যেটা বাস্তবায়ন করতে সহজ হবে। পানির জলবদ্ধতার যেটা আছে এটাকে যদি করা হয় তাহলে এটা শুধু আড়িয়াল বিল না, আমাদের পুরো বিক্রমপুরটাকে আরো সুন্দর করে সাজানো যাবে। 136 কিলোমিটার আয়তনের আড়িয়ল বিলটি জীববৈচিত্র্যের এক মিলন মেলা। শরতেও বিলের জলরাশি আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ সবাই। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেশের বাইরের খবর। আরও বড় পরিসরে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা। নিজেদের সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে এই আগ্রহের কথা জানান তারা। প্রকৌশলীরা বলছেন, আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নতুন বিপ্লব হিসেবে রিয়েল আই নামে অসম্ভব শক্তিশালী এক নতুন প্রযুক্তির আবির্ভাব হচ্ছে, যা দারুণ ক্ষমতা নিয়ে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে নাটকীয়ভাবে পাল্টে দেবে মনুষ্য জীবনযাপন। ক্যালিফোর্নিয়া থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, সংক্ষেপে AABEA, যুক্তরাষ্ট্রে প্রকৌশল, স্থাপত্য ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বাংলাদেশিদের সংগঠন এটি। সহস্রাধিক বাংলাদেশি প্রকৌশলী যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি দপ্তরে উচ্চ পদে কাজ করছেন বেশ সফলতার সাথে। তবে প্রবাসে থেকেও এক মুহূর্তের জন্যও যেন ভুলছেন না প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। সুযোগ পেলেই হাত বাড়িয়ে দিচ্ছেন যে কোনো প্রয়োজনে। ক্যালিফোর্নিয়ায় AABEA এর 3 দিন ব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে নিজেদের আগ্রহের কথা জানান প্রকৌশলীরা। আমাদেরকে যদি গভর্নমেন্ট এই সুযোগটা দেয় তাহলে তো ডেফিনেটলি আমরা চাইবো বাংলাদেশের জন্য কিছু করতে, কারণ আফটার অল আমরা সবাই বাংলাদেশ। আমরা কোনো কন্ডিশন নিয়ে সাপোর্ট দিব না, আমরা আনকন্ডিশনাল সাপোর্ট দিব। ইনশাল্লাহ আমরা যে কোনো প্রজেক্টে বাংলাদেশে কাজ করার জন্য প্রস্তুত। এই আয়োজনে আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। প্রযুক্তির ক্ষেত্রে যুগান্তকারী অভিনব উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা জীবন বদলে দিচ্ছে প্রতিনিয়ত। আগামী 10 বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা কোন পর্যায়ে পৌঁছাবে তা নিয়ে বিজ্ঞানী কিংবা বিশেষজ্ঞদের কৌতূহলের কোনো কমতি নেই। তাঁদেরই একজন ভাইল ফরমিয়ন নামে এক অধরা কণার অস্তিত্ব আবিষ্কারক, যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইউজিন হিগিংস অধ্যাপক। বাংলাদেশি এই গবেষক আগামীর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জানালেন বিস্ময়কর
তথ্য। এআই থেকে রিয়েল আইয়ের দিকে যেতে পারবো, রিয়েল ইন্টেলিজেন্ট মেশিন তৈরি করতে পারবো 20-30 বছরের মধ্যে। কিছুটা এই মেশিনগুলো হয়তো মানুষের লেভেলে ফুললি কাজ করবে না, কিন্তু কিছু মানুষের ফাংশন হয়তো করতে পারবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বব্যাপী প্রায় 5.5 কোটি মানুষ ডিমেনশিয়া বা স্মৃতিলোপ রোগে আক্রান্ত। বর্তমান বিশ্বে 7ম মৃত্যুর প্রধান কারণ এটি। মানুষের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি ও ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়া বিলম্ব করতে ইঞ্জিনিয়ারিং তত্ত্ব তুলে ধরেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেনের মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক। ডিমেনশিয়াটা ডিলে করতে পারি, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা প্রসেস দিয়ে আমার শরীরে এই ডিমেনশিয়াটা ডিলে হচ্ছে। তো এটি হচ্ছে আমাদের মেইন কন্ট্রিবিউশন। যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীদের জাতীয় কনভেনশন ও সংগঠনের 40 বছর পূর্তি উৎসব শেষ হয় স্থানীয় সময় রোববার। এবার 5 বিশিষ্ট প্রকৌশলীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনের গালা নাইটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কুমার বিশ্বজিৎ। অনেকটা কাকতালীয়ভাবে নিজের সঙ্গীত জীবনের 40 বছর পূর্তি পালনে সুরের জাদুতে মুগ্ধ করেন দর্শকদের। প্রকৌশলীদের মিলনমেলায় অংশ নিয়ে বাংলাদেশি প্রকৌশলীরা জানিয়েছে যে তারা তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে সেবা দিয়ে যাচ্ছে, ঠিক সেইভাবে বাংলাদেশকেও সেবা দিতে আগ্রহী। লস্কর আল মামুন, সময় সংবাদ, হোটেল শেরাটন, চেরিটোস, ক্যালিফোর্নিয়া। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দীর্ঘ প্রতীক্ষিত বিতর্ক মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। এবিসি নিউজ নেটওয়ার্কের আয়োজনে এই বিতর্ক ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতি এখন সরগরম। প্রতিদ্বন্দ্বী 2 প্রার্থীর একে অন্যকে ঘায়েল করা বক্তব্য নির্বাচনী মাঠে উত্তাপ চালাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 58 দিন। এরই মধ্যে নির্বাচনী লড়াই জমে উঠেছে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় সময়ে মঙ্গলবার রাতে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এবিসি নিউজের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 প্রার্থীর টেলিভিশন বিতর্ক। আর এখানেই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভেনিয়া দোদুল্যমান একটি অঙ্গরাজ্য হিসেবে পরিচিত। আর এখানেই বিতর্কটি যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে তা বলাই বাহুল্য। এরই মধ্যে বিভিন্ন নির্বাচনী সমাবেশে কমলাকে আক্রমণ করে স্বভাবসুলভ বক্তৃতা দিচ্ছেন ট্রাম্প। বলেছেন, বামপন্থী একনায়কের অধীনে যুক্তরাষ্ট্র ভয়াবহ এক দেশে পরিণত হবে। শ্বেতাঙ্গ রক্ষণশীলদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট বাইডেন ও কমলা অভিবাসনের নামে সারা পৃথিবী থেকে খুনি, শিশু নির্যাতক ও ধর্ষণকারী আমদানি করেছে। অপরদিকে রাজনৈতিক বিরোধীদের দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছে অস্ত্র। প্রচারণায় থেমে নেই ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসও। পেনসিলভেনিয়াতে পৌঁছে গেছেন তিনি। রোববার দিনভর বিতর্কের জন্য প্রস্তুতি নিতে দেখা গেছে তাকে। পিটার্সবার্গে সমর্থকদের উদ্দেশ্যে কমলা বলেন, যুক্তরাষ্ট্রে বিভক্তির রাজনীতি পরিবর্তনের সময় এসেছে। সবাইকে ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ট্রাম্পকে একজন মিথ্যুক এবং ফৌজদারি অপরাধী উল্লেখ করে বলেন, সরাসরি বিতর্কের মঞ্চে তাকে পাকড়াও করার এটি মোক্ষম সুযোগ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে টিভি বিতর্ক একটি প্রচলিত রেওয়াজ। এই বিতর্ক জনসমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মঙ্গলবারের বিতর্ক ঘিরে ট্রাম্প ও কমলার সমর্থকদের মধ্যে যেমন বিরাজ করছে উত্তেজনা, তেমনি মার্কিন জনগণও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সম্মুখ সমরে এই তর্কযুদ্ধ দেখার জন্য। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সামিল হওয়া পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকেলের মধ্যে কাজে ফেরার নির্দেশ দিলেন দেশটির শীর্ষ আদালত। 1 মাস ধরে চলমান আন্দোলনে হাজার হাজার চিকিৎসা প্রত্যাশী সেবা বঞ্চিত হচ্ছেন। এরই মধ্যে 23 জন রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও চিকিৎসকরা বিচারের দাবিতে রাজপথে থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রাতের ডিউটির সময় নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ভারতে 130টি শহরে আন্দোলন চলছে। বিক্ষোভে উত্তাল ভুক্তভোগী চিকিৎসকের নিজের শহর সিটি অফ জয় কলকাতা। সেখানেই তার সহকর্মী জুনিয়র চিকিৎসকরা 30 দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। এবার সেই আন্দোলন প্রত্যাহার করে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে সবাইকে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমরা জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে ছিলাম, কিন্তু সিনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে ছিল না, তারা কাজ করছেন এবং হসপিটাল চালিয়ে যাচ্ছেন। শুধু আমাদের দেশে বলে নয়, আমাদের রাজ্যে বলে নয়, সারা পৃথিবীর মানুষই নারকীয় ঘটনার বিরুদ্ধে একত্রিত হচ্ছে। তাদের প্রতি যথেষ্ট সম্মান রেখে তাদেরকে বলছি, কিন্তু অন্যদিকে গরিব মানুষের কথাও ভাবতে হবে। এরপরই রীতিমতো তথ্য উপাত্ত নিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি 70,000 মানুষ চিকিৎসা সেবা পাননি, 1,500 হৃদরোগে আক্রান্তদের অস্ত্রোপচার করা যায়নি, এমনকি 23 জন রোগী চিকিৎসা না পেয়ে মারা গেছেন। মমতার আরও দাবি এই আন্দোলনের পেছনে বিজেপি বাম জড়িত। এ সময় বাংলাদেশ প্রসঙ্গ টেনে এনে মমতা বলেন, বাংলাদেশে যা হয়েছে সেটা বাংলাদেশেই হয়েছে, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ দুটো আলাদা। পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে। আমি কোর্টকে কোনো ব্যাপারে একটি কমেন্টসও করব না, because we are bound to accept the court verdict. চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে 9 আগস্টের পর থেকেই আন্দোলন চলছে। এই ঘটনায় মমতা প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ আন্দোলনকারীদের। চিকিৎসকদের সঙ্গে সেই আন্দোলনে একাত্মতা জানিয়ে মাঠে আছেন সাধারণ মানুষও। যদিও তৃণমূল শাসিত রাজ্য সরকারের দাবি, এই ঘটনায় পুলিশ ও প্রশাসন ব্যবস্থা নিয়েছে, যেহেতু মামলাটি দেখছে সুপ্রিম কোর্ট আর তদন্ত করছে কেন্দ্রীয় বাহিনী সিবিআই, তাই রাজ্য সরকারও সবার সঙ্গে এই ঘটনার দোষীদের বিচার চাইছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পাকিস্তান সফরের অনুপ্রেরণা কাজে লাগিয়ে ভারতের বিপক্ষেও ফাইট করতে চায় বাংলাদেশ। ফলাফল নিয়ে না ভেবে ঠিক রাখতে চায় নিজেদের ভালো খেলার ধারাবাহিকতা। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে এ মন্তব্য করেছেন মেহেদী হাসান মিরাজ। এতদিন এক সাকিবের ওপর প্রত্যাশার চাপ থাকতো আকাশসম, কিছুদিন যাবৎ যা ভর করেছে মিরাজের ওপর। যদিও এই প্রত্যাশাকে এখন আর চাপ মনে করেন না অলরাউন্ডার, বরং জানালেন এটাই তার ভালো খেলার অনুপ্রেরণা। বিকেল তখন 4:30। ঢাকার ভারতীয় ভিসা সেন্টার থেকে একে একে বের হয়ে যাচ্ছেন ক্রিকেটার এবং বিসিবি অফিসিয়ালরা। ভারতে আপাতত জরুরি ভিসা ছাড়া অন্য সব সেবা বন্ধ থাকায় তুলনামূলক ভিড় কম সেন্টারে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে ঢুকলেন তাসকিন। দুবাই থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন গতকাল, এসেই এবার ভারত সফরের দৌড়ঝাঁপ শুরু। তবে এই চিত্রটা তো দিনের শেষ ভাগের। এর আগে সকালে মিরপুরে চলে ক্রিকেটারদের ভারত সফরের অনুশীলন পর্ব, যেখানে সেন্টার উইকেট, ইনডোর, একাডেমি মিলিয়ে নিজেদের ঝালিয়ে নেন টেস্ট আর টি20 দলের সদস্যরা। তবে এর মাঝে একটু আলাদা ছিলেন মেহেদী হাসান মিরাজ। নেটে বোলিং করে বিপদে ফেলেন একের পর এক ব্যাটারকে। ব্যাটিংয়ে নেমেও বোলারদের তুলোধুনো করেন সাবলীল ভঙ্গিমায়। পাকিস্তানের পর ভারতেও এই অলরাউন্ডার সত্তাকে জিইয়ে রাখতে চান মিরাজ। একটা টিমে যদি দুইটা অলরাউন্ডার খেলে, এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে। আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে, প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম ওইরকম পায়নি, আমি বলার হিসাবেই খেলেছি, বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি, খুব ভালো লাগছে। আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে, আর এটা আপনি 1-2 বছরে সম্ভব না, এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে। যদি আমি ইনশাল্লাহ যেভাবে চলছে এটা যদি লং টাইম ধরে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবো। পাকিস্তানে যা সহজে এসেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারতের বিপক্ষে তা এত সহজ হবে না। তবে উইকেটের চরিত্র যদি ভালো থাকে, নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী মিরাজ জানালেন খেলতে হবে ফলাফলের চিন্তা ছাড়া। অবশ্যই ইন্ডিয়া অনেক বড় টিম, ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান এবং ওদের যে উইকেটটা থাকে। বাট এর আগে আমরা খেলেছি, ওখানে টেস্ট ম্যাচ খেলেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে। আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি, যেভাবে খেলছি, এভাবে যদি থাকি, রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি, এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে। বাংলাদেশের ভারত সফরের অতীত ইতিহাস ভালো না, টেস্টে নেই কোনো সুখস্মৃতি। যদিও মিরাজের সোজা কথা, সে তো ভালো ছিল না পাকিস্তানেও। প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি, বেশি গ্যাপ নেই,
ট্যুরের ভিতরে। বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি, সবাই যে ফর্মে আছে, সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন আসামিরা। মঙ্গলবার থেকে আশুলিয়া শিল্পাঞ্চলে সব পোশাক কারখানা খোলা থাকবে। মালিক শ্রমিক যৌথ বৈঠকের সিদ্ধান্ত। প্রতি মাসে টিফিনে 10 এবং হাজিরা বোনাসে বাড়তি 225 টাকা যোগ। স্বর্ণার পর এবার বিএসএফ এর গুলিতে ঠাকুরগাঁওয়ে প্রাণ গেল কিশোরের। গুলিবিদ্ধ আরও 2 জন। সীমান্ত হত্যা সবসময় অগ্রহণযোগ্য বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।